আসসালামু আলাইকুম। পড়ছি গল্প প্রেম সন্ধিক্ষণ। লিখেছেন সাইদা মুন। পর্ব ৬। মেহরিনকে গাড়িতে বসিয়ে সরতে যেতেই তার চুলের সাথে বোতাম আটকে টান খায়। সঙ্গে সঙ্গে মেহরিন হালকা চেঁচিয়ে ওঠে। তালহা তড়িঘড়ি করে শার্টের বোতাম মেহরিনের চুল থেকে ছাড়াতে থাকে। দুজনের মধ্যে দূরত্ব যেন আর নেই বললেই চলে। মেহরিনের অবাধ্য মনে আবারও রঙিন হাওয়া বয়ে যায়। কত উল্টোপাল্টা ভাবনায় যে মাথায় এসে ভিড় করছে। এইটুকু সময়ে সে তার মনের ডায়েরিতে রোমাঞ্চকর এক মুহূর্ত নামে লিখেও ফেলেছে। তবে সেই ঘোর কাটে তাহিয়ার কণ্ঠে। আশেপাশে তাকিয়ে দেখে তালহা ফ্রন্ট সিটে বসে আছে। চুল ছাড়িয়ে চলে গেছে, অথচ সে টেরই পায়নি। এর মধ্যেই গাড়ি বাড়ির পথে ছুটতে শুরু করেছে। ঋতু ভীষণ বিরক্ত মেহরিনের উপর। তার জন্যই আজ আর কোথাও ঘোরা হলো না। তবে বাকিরা মেহরিনের অবস্থা দেখে সহানুভূতিশীল হয়ে নিজেদের ইচ্ছেটা দমিয়ে রাখে। এতক্ষণ তালহাকে নিয়ে লাল নীল স্বপ্ন বুনলেও এবার কোমরের ব্যথা বেশ চেপে ধরে মেহরিনকে। গাড়ির প্রতিটি ঝাঁকুনি যেন ব্যথাকে আরও টাটকা করে তুলছে। ক্ষণে ক্ষণে হালকা ব্যথাতুর শব্দ তুলে দাঁতে ঠোঁট চেপে ধরে সে। তার এই করুণ অবস্থা দেখে তালহা ড্রাইভারকে বলল আস্তে গাড়ি চালাতে। প্রায় ১ ঘন্টা রাস্তা শেষে সবাই বাড়ি পৌঁছায়। অন্যরা নেমে যেতেই তালহা আবার মেহরিনকে কোলে তুলে নেয়। হাজারো ব্যথার মাঝেও তালহার এই ছোট ছোট স্পর্শ, যত্ন আর খেয়াল মেহরিনের মনে অদ্ভুত এক ভালো লাগা জাগায়। সে উপভোগ করে প্রতিটি মুহূর্ত, যেন তালহা তার আশেপাশে থাকলে ব্যথাও সুখ হয়ে যায়। এই কেমন অনুভূতি? এই অনুভূতি কি তার সব থেকে বড় দুঃখ হয়ে দাঁড়াবে কোনোদিন? তবে কেউ একজন তাদের দেখে ভিতরে ভিতরে রাগে ফুঁসতে থাকে। কেন জানি সবকিছু স্বাভাবিকভাবে নিতে পারছে না সে। মেহরিনকে এভাবে নিয়ে বাড়ির ভেতরে ঢুকতেই তিতলি বেগম চিন্তিত হয়ে এগিয়ে আসেন। কি হয়েছে? কি হয়েছে রে মেয়েটার? তার উদ্বেগ ভরা কণ্ঠ শুনে মেহরিন ছলছল চোখে তাকিয়ে থাকে। সত্যি, একজন মানুষ কতটা ভালো হলে অন্যের সন্তানকে নিজের সন্তানের মতো করে এতখানি আগলে রাখতে পারে। ফারিহার ঘরের চেয়ারে মেহরিনকে বসানো হলো। জামায় কাদা লেগে থাকায় বিছানায় রাখা হয়নি। তিতলি বেগম তালহার সঙ্গে ভেতরে আসেন। মেহরিনের চোখে পানি দেখে তিনি তাড়াতাড়ি গিয়ে তার মুখ দুহাতে আগলে নেন। কি হয়েছে রে মা, আমাকে বল। কোথায় লেগেছে? কাঁদছিস কেন? মায়াভরা এই কথাগুলো তার আরও কান্না আসে। তবে সেটা ব্যথার কান্না নয়, আহ্লাদি কান্না। তালহা তাকিয়ে আছে মেরিনের মুখের দিকে। একেবারে বাচ্চা সুলভ, কান্নার ধরনেই বোঝা যায়। ঠোঁট উল্টে ফ্যাস ফ্যাস করে কাচ্ছে। মাঝে মাঝে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নিচ্ছে। ফর্সা মুখখানায় লাল আভা জমেছে। তালহার ভীষণ হাসি পাচ্ছে। ফিক করে হেসে ওঠে। হাসতে হাসতেই বলে, আম্মু, পিছলে পড়ে কোমরে ব্যথা পেয়েছে। কাপড় চেঞ্জ করে একটা ব্যথার ওষুধ খাইয়ে দিও। বলতে বলতেই সে বেরিয়ে যায়। তবে মুখে হাসি লেগেই থাকে। কেন জানি না, এক অজানা স্নিগ্ধ হাওয়া তার ভেতর দিয়ে বয়ে যায়। বারবার মেহরিনের বুক ভেসে ওঠে চোখে। একা একাই হেসে ফেলে। ঠোঁট ফসকে বেরোয়, একদম বাচ্চা। মেরিনকে জামা বদল করিয়ে বিছানায় শোয়ানো হয়। মুভ দিয়ে অনেকক্ষণ ধরে মালিশ করে দেন তিতলি বেগম। যদি মেহরিন বলছিল নিজেই পারবে, তবুও তিতলি বেগম ধমক দিয়ে বসিয়ে রাখেন। নিজ হাতেই যত্ন করে মালিশ করিয়ে অল্প কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দেন। সেদিন সারাদিন ঘুমিয়েই কাটে মেহরিনের। একেবারে রাত ৮টার দিকে তালহার নানু আসে। দুপুরের পর আর মেয়েটি কিচ্ছু খায়নি। তার মন মানছিল না, তাই ডাকে তাকে। আর ডাকে ঘুম ভাঙে মেহরিনের। পিটপিট চোখে তাকায় তার দিকে। কি রে মেয়ে, উঠবি না? দুপুরে খেয়ে আর তো খাওয়া হয়নি। আয়, সবার সঙ্গে রাতের খাবারটা খেয়ে নিবি। নানুর কথা মেরিন উঠে বসে। কোমর নাড়াতে গিয়ে দেখে ব্যথা নেই। তারপর ফ্রেশ হয়ে তাহিয়াদের সঙ্গে নিচে নামে। খাওয়া দাওয়ার পর্ব শেষে সবাই ফারিহার ঘরে জড়ো হয়। ফারিহারই আইডিয়া, আজ সবাই মিলে মোবাইলে একটা মুভি দেখবে। মেরিন কৌতূহল ভরার চোখে জিজ্ঞেস করে, কি দেখবি রে মোবাইলে? ফারিহা খুশি হয়ে বলে, একটা মুভি, নাম মাই ফল্ট। আমার এক বান্ধবী নাকি দেখেছে, হেব্বি সুন্দর। আমাকেও দেখতে বলেছিল, তবে একা একা আর দেখা হয়ে ওঠেনি। আজ তোরা আছিস, তোদের সাথেই দেখব। তার কথায় বাকিরাও এক্সাইটেড হয়ে ওঠে। তবে খালি হাতে বসে দেখা যায় না। তাই কেউ একজন নিচ থেকে নিমকের ডাব্বা নিয়ে আসবে বলে ঠিক হয়। কিন্তু সবাই আলসেমি করছে। শেষমেশ মেহেরিনি যায়, সিঁড়ি বেয়ে নিচে নামে। রান্নাঘর থেকে কাঙ্ক্ষিত জিনিসটা হাতে নিয়ে ফেরার পথে তালহার গলায় পা থেমে যায়। পেছনে ফিরে তাকাতেই চোখে পড়ে তালহাকে। 3/4 প্যান্ট আর কালো গেঞ্জি গায়ে। শরীরের সাথে একেবারে এঁটে আছে গেঞ্জি, যার ফলে ফোলা ফোলা বাহুগুলো স্পষ্ট। এখন যে যার ঘরে, তাই ড্রয়িং রুমের আলো নিভানো। তবে আলো নিভে থাকলেও বাইরে থেকে আসা প্লান আলোতেই তালহার মুখটা দীপ্তিময় দেখাচ্ছে। কি ব্যাপার, এখানে কি করো? ঘুমাওনি? নিমকি নিতে এসেছিলাম। নিমকির কথা শুনে তালহার ব্রু কুঁচকে যায়। নিমকি?
এখন নিমকি দিয়ে কি করবে? মাত্রই তো ভাত খেলে। মেহেরিন কিছুটা থতমত খেয়ে বলে, মানে সবাই মিলে মুভি দেখবো, খালি মুখে নাকি ওরা দেখবে না, তাই পাঠিয়েছে নিতে। রাত হয়েছে অনেক, এখন কিসে মুভি দেখা? ওই ফারিহা বারবার বলছিল ওর নাকি একটা মুভি দেখবে দেখবে করে দেখা হয়নি, তাই আজ আমাদের সাথেই দেখতে চায়। একটু থেমে ভেবে হঠাৎ মেহরিন বলে উঠল, আপনি আসুন, দেখবেন ভালো লাগবে। তালহা মোবাইলে কিছু করতে করতে প্রশ্ন করে, কোন মুভি? মাই ফল্ট। মুভির নাম শুনতেই তালহার শুকনো গলায় কাশি উঠে যায়, একদম অপ্রস্তুত হয়ে পড়ে সে। দ্রুত মেহরিন পাশের টেবিলের থেকে পানি এগিয়ে দেয়। তালহা ঢকঢক করে খেয়ে নেয়, চোখ বড় বড় করে তাকায় মেহরিনের দিকে। আপনি ঠিক আছেন তো? হুম হুম। তালহার সম্মতি পেয়ে মেহরিন বলে, আচ্ছা আমি যাই, ওরা আমার জন্য ওয়েট করছে, আপনিও চাইলে আসতে পারেন। তালহার চোখ প্রায় কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। এ মেয়ে যে প্রথমবার মুভিটা দেখবে তা সে ভালোই বুঝছে, তা না হলে জীবনেও তাকে এভাবে দেখতে বলতো না। অল্প বয়সেই মেয়েগুলো পেকে যাচ্ছে। ভাবতে ভাবতে মনে মনে স্থির করে একে আটকাবে, তাহলে হয়তো বাকিরা ওর জন্য অপেক্ষা করে দেখবে না। নিজেকে স্বাভাবিক করে তালহা বলে ওঠে, এসব দেখতে হবে না। মেহরিন ব্রু কুচকে জিজ্ঞেস করে, কেন? তালহা উত্তর খুঁজে না পেয়ে হঠাৎ বলে ওঠে, চলো বাইরে, আজ মন রেড হবে, দেখবে, চলো। তালহা বাইরের দিকে হাঁটতে শুরু করে। মেহরিনও মুহূর্তে নিমকি রেখে খুশি মনে বেরিয়ে পড়ে। এমন সুযোগ মিস করা যায় নাকি? তালহার সাথে কিছুটা সময় কাটাতে পারবে, সেটাই তার কাছে অনেক বড় পাওয়া। বাড়ির সামনের উঠোনে চেয়ার পেতে বসে তালহা। মেহরিন এলে পাশে বসতে ইশারা করে, সেও বাধ্য মেয়ের মতো গিয়ে বসে। তালহা আকাশের দিকে তাকিয়ে আছে, আর মেহরিন এক দৃষ্টে তাকিয়ে আছে তালহার ঝলমলে মুখে। হালকা বাতাসে ভেসে আসে তালহার পারফিউমের ঘ্রাণ, সে চোখ বুজে শ্বাসে ভরিয়ে নিচ্ছে। মনে মনে দোয়া করছে এই মুহূর্তে যেন এখানেই থেমে যায়। শান্ত তালহাকে পাশে পেয়ে মেহরিনের মনে অজানা এক অধিকার বোধ একটু একটু জাগছে। এই তালহাকে সে শুধু নিজের কাছে থাকার অধিকার দিবে, আর কারো কাছে নয়। ভেতর ভেতরে আরো কত কিছু ভেবে নেয়, যা হয়তো তালহার সামনে বললেই মন ভেঙে যাবে। প্রথম দিনই তো সতর্ক করেছিল তাকে তালহা। হঠাৎ তালহা আকাশ থেকে দৃষ্টি সরিয়ে তার দিকে তাকায়, দেখে মেহরিন তার দিকেই তাকিয়ে আছে খুব মনোযোগ সহকারে। ব্রু উঁচিয়ে প্রশ্ন করে, কি দেখো? ঘোরের ভেতরে মেহরিনের মুখ ফসকে বেরিয়ে যায়, আমার মনের আকাশের চাঁদকে। সঙ্গে সঙ্গে তালহার মুখ গম্ভীর হয়ে ওঠে, তা দেখে মেহরিনের হুঁশ ফেরে। কি বলে ফেলল সে? দ্রুত চোখ ফিরিয়ে নেয়, ভয় মিশ্রিত কণ্ঠে তোতলাতে তোতলাতে বলে, আমি ওই আকাশের চাঁদ দেখছিলাম। কই, এখনো তো লাল হয়নি। আচ্ছা আপনি থাকেন, আমি যাই, ঘুম পাচ্ছে। বলেই তাড়াহুড়ো করে সেখান থেকে সরে যায়, তালহাকে কিছু বলার সুযোগই দেয় না। অন্যদিকে তালহা গভীর এক দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকায়। মানুষ নিষিদ্ধ জিনিসে বেশি আকৃষ্ট হয় কেন? এটা কি পৃথিবীর নিয়ম, নাকি মানুষের বোকামি? রাত বাজে 12টা। মেহরিন, তাহিয়া, ফারিহা আর রাফা চারজনেই লজ্জায় লাল। তাহিয়া হালকা রেগে বলল, ছি ছি, এইসব দেখে তোর বান্ধবী আবার তোকে দেখতে বলছে, ছি। ফারিহা নখ কামড়াতে কামড়াতে বলে, আমি জানতাম না, কি ভেবেছিলাম ভালো কিছু। ওরা নিজেদের মতো প্যাক প্যাক করছে, কিন্তু মেহরিনের মাথায় তখন অন্য চিন্তা করছে। নাক কান গাল লাল হয়ে আসছে, কম্বল দিয়ে ঢেকে রেখেছে মুখ। ইচ্ছে করছে মাটির নিচে ঢুকে যেতে। এখন বুঝতে পারছে তখন মুভির নাম শুনে তালহা কেন বিষম খেয়েছিল। মনে মনে নিজেকে গালি দিতে দিতে মুখ ভার করে ফেলেছে। ছি ছি, আমি কেন উনাকে আমার সাথে এসে দেখতে বলেছিলাম? ইয়া খোদা, ইয়া মাবুদ, উনি কি ভাববেন আমার সম্পর্কে? এখন কিভাবে ওনার সামনে দাঁড়াবো? তার এই অবস্থা থেকে সবাই জিজ্ঞেস করলেও কিছু বলে না। সবাই ভাবে ও হয়তো তাদের চেয়ে বেশি লজ্জা পেয়েছে, তাই এমন করছে। সেটাতে এভাবেই ঘুমিয়ে যায় সবাই। পরদিন সকালে তালহা ভোরে নানার সাথে নামাজ পড়তে বেরিয়ে পড়ে। নামাজ শেষ করে দুজনেই হালকা পাতলা হাঁটাহাঁটি করে বাড়ি ফিরে। ড্রয়িং রুম পার হয়ে রুমের দিকে যাচ্ছিল তালহা, হঠাৎ কিছু দেখে থমকে দাঁড়ায়। দু কদম পিছিয়ে বাম পাশে তাকাতেই ঝুঁকে পড়ে। মাথায় হাঁটু অবধি ঘুমটা টেনে জড়সড় হয়ে বসে আছে এক মেয়ে। অবাক হয়ে যায় তালহা। এই গ্রামে সে বহুবার এসেছে, কিন্তু এভাবে ঘোমটা টানতে কোনো মহিলাকে দেখেনি। নতুন বউয়ের চেয়েও লম্বা ঘোমটা। মনে প্রশ্ন জাগে, কে এই মেয়ে? পর্ব 7। তালহা ঘোমটা টানা মেয়েটির পাশে তাহিয়াকে দেখে ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করে, কে এইটা? ভাইয়ের প্রশ্নে তাহিয়া ফিক করে হেসে ওঠে। অবাক ব্যাপার, ভাই যে মেরিনকে চিনতে পারেনি। অবশ্য চিনবেই বা কিভাবে, এতক্ষণ থেকে ইয়া বড় ঘোমটা টেনে বসে আছে। তাহিয়া হেসে হেসেই বলে, ভাইয়া ও মেহরিন। তালহা কিছুটা চমকে এগিয়ে আসে, তাকে এগিয়ে আসতে দেখে মেহরিন আরও গুটিয়ে যায়। তাই অবস্থা কেন ওর? এনি প্রবলেম?
ওর বুঝি শীত লাগছে, তাই এভাবে বসে আছে। তালহা ব্রু কিঞ্চিত কুচকে আসে। তো সোয়েটার দে একটা, বা কম্বল দিয়ে বসিয়ে রাখ। আর এখন কিসের শীত? দেখ জ্বরটার এলো কিনা। ভাইয়ের কথায় তাহিয়া ফুস করে শ্বাস ছেড়ে বলে, কতবার বললাম, সে শুনলই না, উল্টো বলে এভাবেই ঠিক আছে। মেহরিন সাথে সাথে মিনমিনের স্বরে বলে ওঠে, আমি এভাবেই থাকবো। তালহা এবার গলাটা গম্ভীর করে বলে, কেমন উদ্ভট দেখাচ্ছে। আহ তালহা, মেয়েটা থাকতে চাইছে, থাক না, সমস্যা কি? মায়ের কথায় তালহা আর কিছু বলে না। মেহরিনকে মনে মনে পাগল মেয়ে উপাধি দিয়ে রুমের উদ্দেশ্যে চলে যায়। আর এদিকে মেহরিন যেন হাফ ছেড়ে বাঁচে তালহার হাত থেকে। তার কারণেই তো সে এত বড় ঘুমটা টেনেছে। ছিচি, তার সামনে আর মুখ দেখাতে পারবে না। বড়দের নাস্তা শেষ, এখন সব ভাই বোনেরা একসাথে বসেছে। তালহা এখনো আসেনি, হয়তো গোসলে। ঋতুরা ফিসফিসিয়ে সেদিনের রাত্রি নামের মেয়েটিকে নিয়ে কথা বলছিল, যে তালহাকে পটানোর চেষ্টা চালিয়েছিল। মেয়েটি বেশ শিয়ানা, সবার সাথে তাহলে ভাব জমে নিয়েছে তালহার জন্য। মনে মনে ভয় হয়, তালহার নম্বরে কি পেয়ে গেছে মেয়েটি? তার ভাবনার মাঝেই ঋতু ফারাকে বলছিল, মেয়েটা কিন্তু বেশ স্টাইলিশ ছিল, ড্রেসিং সেন্স দেখেছিস, জোশ না? ফারা খেতে খেতে বলে, সুন্দরী, তবে একটু খোলামেলা ছিল, বুকে ওনা তো ছিলই না, এজন্য একটু অকওয়ার্ড লেগেছে। আরে ধর, এগুলো ফ্যাশন, ওই ড্রেসের সাথে ওনা নিলে তো খ্যাত লাগতো। মেহরিন তাদের পাশে থাকায় সহজেই তাদের কথা শুনেছে। মেয়েটার কথা তার মনে পড়ে, গায়ের সাথে টাইট ফিট ছোট টপস আর জিন্স পরেছিল। একে নাকি এবার স্টাইলিশ বলে। হাতে দুধের গ্লাস ছিল, আনমনে গ্লাসের দিকে তাকিয়ে নিজে নিজেই বিড়বিড় করে বলে ওঠে, এটা বের করে জামা পরলে যদি স্টাইলিশ হয়ে যায়, তাহলে এই স্টাইল থেকে খ্যাত থাকাই হাজার গুণ ভালো। তবে তার বিড়বিড় এত আস্তে ছিল যে উপস্থিত সবাই শুনেছে। বড় বড় চোখ কটমট করে এক একজন তাকিয়ে মেহরিনের দিকে। তালহা সবে মাত্রই চেয়ারে বসেছিল, নজর মেহরিনের দিকেই ছিল, ঘোমটা নেই দেখে। কিন্তু গ্লাসের দিকে তাকিয়ে থাকতে দেখে তার ব্রু কুঁচকে যায়। মেয়েটা কি আসলেই পাগল হয়ে যাচ্ছে? ভাবনার মাঝে মেহরিনের উক্তি কানে পৌঁছায়। বেচারা সহ তাহসান মারুফও মুহূর্তেই কেসে ওঠে। হঠাৎ তাদের কাশির শব্দ শুনে মেহরিন ঝটপট নয়নে সামনে তাকায়, দেখে সকলের চোখ তার দিকেই। তালহার চোখ এদিক ওদিক করছে। বোনদের সামনে এভাবে লজ্জায় পড়ে গেছে বেচারাগুলো। দ্রুত এক একজন নিজেদের নাস্তার প্লেট নিয়ে উঠে যার যার রুমে চলে যায়। এদিকে তাহিয়া গুতা দিয়ে মেহরিনকে ফিসফিস করে বলে, বেয়াদ্দপ বেটি, দেখে শুনে কথা বলবি না? ভাইয়াদের সামনে কি বললি? মেহরিন আতকে উঠে যেন লজ্জায় কেঁদে দিবে এমন অবস্থা। আমি তো আসতেই বলেছিলাম, সবার কানে তো পাতলা, আমি জানতাম নাকি? এদিকে ঋতু কটমট করে বলে, সবার কান পাতলা নাকি তোমার মুখ পাতলা? ক্ষেতরা তো খ্যাতমার্কা কথাই বলবে। অসভ্য মেয়ে, কোথায় কি বলতে হয় জানে না, আদব কায়দা শেখেনি। আহ ঋতু, এভাবে বলিস না তো, ও ছোট মানুষ, হয়তো খেয়াল করেনি, বাদ দে। ফারার কথায় ঋতু মুখ বন্ধ রাখে। আর এদিকে মেরিনের খাবার আর গলা দিয়ে নামছে না, লজ্জায় কান্না চলে আসছে। একে তো কাল থেকে তালহার সামনে যেতে লজ্জায় মরছিল, এখন আবার নতুন সিচুয়েশন তৈরি করেছে। দ্রুত উঠে দাঁড়ায়, হন্তদন্ত পায়ে রুমের দিকে ছুটে যায়। মনে মনে প্রতিজ্ঞা করে নেয়, আজকে আর এই রুম থেকে বেরোবে না। দুপুর 12টা 13 মিনিট। এখনো মেহরিনরা সব মিলে সামনের আমবাগানের আম চুরি করতে যাবে। সাথে লবণ মরিচ গুঁড়া মিক্স করা আছেই। আজ মূলত চুরি করে সামনের নদীর পাড়ে বসে খাওয়াই তাদের প্ল্যান। যেইভাবে সেই কাজ। টার্গেটকৃত বাড়ির সামনে চলে আসে সবাই। তবে রাফা দাঁত দিয়ে নখ কামড়ে বলে, আপু, ভেবে বলছে তো, এই মহিলা যেই শয়তান, ধরতে পারলে পুরো গ্রাম জড়ো করবে। মেহরিন কোমরে কাপড় বেঁধে বলে, এমন কত আম চুরি করেছি, এটা কোনো ব্যাপারই না, মহিলা বুঝবেও না। তোরা এখানেই দাঁড়া, একটু ধাক্কা দিস খালি, আমি দেয়াল বেয়ে উঠছি। বলতে বলতেই তাদের সাহায্য নিয়েই দেয়াল টপকে ওঠে। দেয়ালের উপর দাঁড়িয়ে পা হালকা উঁচু করে আম পাড়ছে। একটা একটা করে নিচে তাদের পেতে রাখা ওড়নায় ফেলছে। বড় বড় আমগুলো মনোযোগ দিয়ে পারছিল। হঠাৎ কারো গলায় ধরফড়িয়ে উঠে, পড়ে যেতে যেতেই নিজেকে সামলায়। এখানে কি হচ্ছে? তালহাকে দেখে এক একজনের হাওয়া ফুস। তালহা যেই মানুষ, সে কখনোই তাদের এই অন্যায় প্রশ্রয় দিবে না, উল্টো ইচ্ছে মতো বকা দিবে, তা বেশ জানে। তাই তো ভয়ে ভয়ে বলে ওঠে, ভাইয়া, আম নিতে। তালহার চোখ সরাসরি মেহরিনের দিকে যেতেই সাথে সাথে রাগ উঠে যায়। ধমকের স্বরে বলে, এই, তুমি দেয়ালে উঠেছো কোন আক্কেলে? পড়লে হাত পা ভাঙবে, সে ভয় নেই? সেদিন কোমর ভেঙে মজা বুঝুনি, আবার হাত পা ভাঙতে এসেছো? এক্ষুনি নেমে আসো, ফাস্ট। তালহার গলা শুনে মেহরিন তাড়াহুড়ো করে নামতে নেয়। তবে তার আগেই বাড়ির বুড়িটা টের পেয়ে গেছে। আসলে তালহার গলাতেই বুঝে গেছে। মহিলাটি বাড়ি থেকে লাঠি নিয়ে বেরিয়ে আসতে আসতে চিৎকার করছে, কোন মাইলেন ওরিয়ে রেবে আমার গাছের আম্পারের? কোন সিনাইলাল ফুই রেবে? উবাইশ খালি, উবাইশ আইরাম, আমি উবাইশ।
সিলেটি ভাষায় কি বলছে মেরিনের মাথায় কিছুই ঢুকছে না, তবে ভীষণ রাগে গালি ছাড়া কি বা দিবে সেটা বোঝা যায়। এদিকে তাহিয়ারা তো মুহূর্তেই ভোদৌড়। মহিলাকে লাঠি হাতে আসতে দেখে মেরিন পড়ে গেছে ফ্যাসাদে। পেছনে তালহা, সামনে মহিলা। দেয়াল উঁচু হওয়াতে নামতে গেলে কারো সাহায্য দরকার, নয়তো পড়ে গিয়ে আঘাত লাগবেই। বেচারি কাঁদো কাঁদো মুখ করে অসহায় চোখে একবার সামনে তাকায়, একবার তালহার দিকে। তালহা তাকে থায় দাঁড়িয়ে থাকতে দেখে আবার ধমক দেয়। এই স্টুপিড, দাঁড়িয়ে আছো কেন? ফার্স্ট নামো। এই মহিলা এলে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিবে। তোমাদের সাথে আমার মান সম্মান নিয়েও টানাটানি করবে। ফার্স্ট নামো। তালহার কথায় মেহরিন দ্রুত এক পা করে দুপা নিচে নামায়, কিন্তু দেয়াল থেকে খাটো হয়, দু হাতে বাজারের মতো ঝুলে আছে দেয়ালে। বেচারি ভয়ে হাতও ছাড়ছে না। নিচে কংক্রিটের গুঁড়ো, লাফিয়ে নামতে গেলে পড়লে হাত পায়ে বেশ আঘাত লাগবে নিশ্চিত। অসহায়ত্বের চরম পর্যায়ে সে তালহার দিকে করুণ চোখে তাকায়। তালহা এই অবস্থা দেখে সিরিয়াস মুহূর্তেও হাসি চাপতে পারে না। হঠাৎ বেশ জোরেই হেসে ওঠে, তবে মহিলার গলা খুব কাছে চলে আসছে। কোনো মতে হাসি চেপে দু হাতে তার কোমর ধরে নিচে নামিয়ে দেয়, তারপর এক হাত ধরে দ্রুত অন্যদিকে দৌড় লাগায়। তালহা টেনে নিয়ে যাচ্ছে তাকে, আর মেহরিন স্তব্ধ হয়ে আছে। অপ্রত্যাশিত স্পর্শে শরীরে হালকা কাঁপুনি, লজ্জার হানা আর হৃদস্পন্দন বেড়ে আবারও এক অসম্ভব বাজে পরিস্থিতিতে সে পড়েছে। কিন্তু এই স্পর্শ খারাপ লাগেনি, বরং এক অদ্ভুত ভালো লাগা বয়ে গেছে। কিন্তু তার সাথে তার ভারসাম্য নিয়ে গেছে। হাতে পায়ের সমস্ত জড়তারা যেন ভর করেছে। তালহা তাকে টেনে নিয়ে দ্রুত হাঁটছে অন্য রাস্তা ধরে বাড়ি যেতে। এই মহিলা যদি দেখে ফেলে আহমেদ বাড়ির কেউ তার আম গাছের চুরি করছে, তবে আবার বড় ঝামেলা বাঁধবে। এমনি উৎপেতে বসে থাকি কিভাবে ঝগড়া লাগানো যায় তাদের সাথে। মেহেরের চুপচাপ, কোনো কথা নেই, চোখে মুখে চঞ্চলতাও নেই। তালহা লক্ষ্য করে মেয়েটি আসলে ততটা শান্ত নয় যতটা তার সামনে হয়ে যায়। বেশ লক্ষ্য করে তার সামনেই কেমন চুপসে যায়, থমকে থাকে। বাড়ির সামনে পৌঁছাতেই তালহা তার হাত ছেড়ে দেয়। দৌড়াতে দৌড়াতে আশ্রয় হাঁপাচ্ছে দুজনেই। এবার তালহা সরাসরি তাকায় মেহরিনের দিকে। ভেবেছিল কিছুক্ষণ ঝাড়বে, নইলে পা বেশি লম্বা হয়ে যাচ্ছে, মেয়ে মানুষ। কিন্তু তাকিয়ে কিছু বলতে যাবে, অমনি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে ফেলে। হঠাৎ কর্কশ গলায় বলে ওঠে, দ্রুত রুমে যাও, সোজা রুমে যাবে, এদিক ওদিক নয়। ডিরেক্ট রুমে গিয়ে ডিরেক্ট আয়নায় তাকাবে। যা বলেছি শুনেছ? তাহসান, মারুফ বা যে কেউই ডাকুক, শুনবে না। তালহার কথায় মেরিনের ব্রু কুচকে যায়। সে কি বলছে মাথার উপর দিয়ে যাচ্ছে। রুমে গিয়ে আবার আয়নায় দেখতে হবে কেন? আজব। তালহা তখনও তাকে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও জোরে ধমক দেয়। এই মেয়ে, কথা শোনো না? 2 সেকেন্ডের মধ্যে যাবে, নয়তো। মেহরিন ভয়ে ভয়ে দ্রুত পা বাড়ায়, কথা মতো সোজা রুমে চলে যায়। মনে মনে বকতে থাকে, লোকটার মুখে একটু মিষ্টি কথা নেই নাকি? সুন্দর করে বললেও তো শুনতাম। আচ্ছা, আয়নায় দেখতে বললো কেন? মুখে কিছু লেগে আছে নাকি? ভাবতে ভাবতে আয়নার সামনে যায়, নিজের মুখ ফুটিয়ে দেখে। কিছু তো লেগে নেই। তবে ভাবতে ভাবতেই নজর পড়ে জামার দিকে। এক সাইডের কালো ফিতেটা বেরিয়ে আছে। মুহূর্তে মেহরিনের মাথায় আকাশ ভেঙে পড়ে। তবে কি তালহা এটাই দেখেছিল, তাই ওভাবে বলছিল? ধপ করে নিচে বসে পড়ে। এবার মনে হচ্ছে সব ছেড়ে ছুটে পালিয়ে যাওয়ার, যেখানে এই তালহা নামক মানুষটা থাকবে না। তার সাথে শুরুই বা হলো কি? না না, আর মেনে নেওয়া যাচ্ছে না। সে লজ্জার সব থেকে নিম্নতর ধাপে পড়েছে যেন। গাল, কান, গলা লাল হয়ে উঠেছে। হৃদস্পন্দন দ্রুত থেকেও দ্রুততম মনে হয়। এখনই ছেড়ে বেরিয়ে আসবে। হাত পা কাঁপছে, চোখ মাটির দিকে সীমাবদ্ধ। এভাবেই কেটে যায় বেশ কিছুক্ষণ। নিজের হুঁশে নেই, শুধু নিজের অপ্রীতিকর মুহূর্তগুলো মাথায় আসছে। হঠাৎ কারো গলায় ধরফড়ি ওঠে, সাথে সাথে বাথরুমে ঢুকে যায়। সে কারো সামনে যাবে না, যেন কেউ তাকালেই তার লজ্জার কারণ ধরে ফেলবে, তার মুখ দেখে পড়ে ফেলবে। তালহার জন্য লজ্জা পাচ্ছে। মাথায় শুধু আজেবাজে চিন্তা, উলট পালট জিনিস ভিড় করছে। সেদিন সবাই চা বাগানে ঘুরতে গেলেও মেহরিনকে টেনে টুনেও নিতে পারেনি। পেট ব্যথার বাহানায় সারা দিন আর ঘর থেকে এক পাও বের করেনি। পর্ব 8। কেটে গেছে আরও 1 মাস। এই 1 মাসে সবকিছু আগের মতোই অটল, নিরবিচ্ছিন্ন গতিতে এগিয়ে চলল। সিলেট থেকে ফিরে আসার পর তালহাও নিজের কাজে একরূপ মনোযোগী হয়ে পড়ল। সবাই যার যার মতোই দিন গুটিয়ে কাটাচ্ছে। শুধু একজন ব্যতিক্রম, সে হলো মেহরিন। সে ক্ষণে ক্ষণে নিজের অন্তরের সঙ্গে লড়াই করছে। তার সরল মনের ভিতর নতুন নতুন রঙিন স্বপ্ন কুঁকড়ে উঠেছে। সে তালহাকে নিয়ে কত শত স্বপ্ন বুনছে, অগণিত অদৃশ্য গল্প, অনূর্ধ্ব বাস্তবের নানা কল্পনা। মাঝে মাঝে তিতলি বেগমের মোবাইলে তাহিয়ার সঙ্গে রিলস দেখার সময়ও কোনো কাপল ভিডিও চোখে পড়লেই সে ওই মুহূর্তে নিজেকে আর তালহাকে ভেবে নানা রঙের আঁকিবুকি করে ফেলছে। তবে ওই স্বপ্নগুলো বাস্তবে কখনো পর্যন্ত মিলবে কিনা সে বিষয়ে তার কোনো চিন্তাই নেই। সেসব বিষয় ভাবতেই চায় না।
আবেগের বশে যা মেলে তাই উপভোগ করছে সে। অল্পক্ষণে যে আনন্দ পায় কাজে লাগিয়ে নিচ্ছে, জানে না তা ভবিষ্যতে কোনো কাল হয়ে দাঁড়াবে কিনা। মেহরিন বসে আছে, ডায়েরিতে কিছু লিখছে। 15/9/2025। আজকে আপনাকে নীল শার্টে দেখেছি, কি যে দারুণ লেগেছে। এক কথায় মারাত্মক টাইপের সুন্দর। আপনার জিম করা বডিতে হালকা ফিটফাট হয়ে থাকা নীল শার্ট, সাথে সেই চিরচেনা গম্ভীর মুখটা, এক কথায় পারফেক্ট কম্বিনেশন। তবে মুখের হাসিটা মিসিং ছিল, কিন্তু ভালোই হয়েছে। এই লোকের সাথে মুখে হাসি থাকলে তো এই মেহেরিন আসলেই উল্টাপাল্টা কিছু করেই বসতো। তখন আবার আপনি রেগে যেতেন। আচ্ছা, আপনাকে শার্ট ছাড়া কেমন লাগে? ছি ছি মেহরিন, বড্ড নির্লজ্জ হয়ে যাচ্ছিস তুই। কিন্তু হলেও বা কি, সে তো আমার কবুল বলে বি। কিরে মেহরিন, সে কখন থেকে ডাকছি, শুনছিস না? এত মুচকি মুচকি হাসছিস আর কি লিখছিস দেখি। তাহিয়ার গলা শুনেই মেহরিন হকচকে উঠে, দ্রুত ডায়েরিটা বন্ধ করে পেছনে লুকিয়ে ফেলে। কই, কিছু না কিছু না। তুমি ডাকছিলে কেন সেটাই বলো। তাহিয়ার সন্দেহভাজন চোখে মেহরিনকে জোহরি নজরে পরীক্ষা করে। তাহিয়ার এমন লোক পেয়ে সে থমথমে মুখে আবুল মার্কা এক হাসি নিয়ে বলে, হাজব, এভাবে দেখাচ্ছিস কেন ভাই? তুই আমার থেকে কি লুকাচ্ছিস তা কি বলবি? কই, কি কি লুকাচ্ছি? আন্তাজে কথা বলিস না তো। তাহলে তোর ডায়েরিটা দে। মেহরিন দ্রুত ডায়েরি নিজের ব্যাগে লুকিয়ে নেয়। আরে ওতে এমনি লিখছিলাম, অনেকদিন ধরে লেখালেখি করি না তো, হাতের লেখা বাজে হয়ে যাচ্ছিল। তাহিয়া তাকে থামিয়ে কড়া কণ্ঠে বলে, আমি তোকে আমার বেস্ট ফ্রেন্ডের খেতাবে নিয়ে নিয়েছি। আর বেস্ট ফ্রেন্ডশিপে কিছু যদি আড়াল থাকে, সেটা মোটেও ফ্রেন্ডশিপ না, ওইটা হয়ে যায় মতলবশিপ। এখন তুই আমাকে আসলে কি ভাবিস তা একান্তই তোর ব্যাপার। এখন নিজের পার্সোনাল কথা বললে বলবি, না বলে নাই, আই ডোন্ট কেয়ার। বলেই নাক ফুলিয়ে হনহন করে বারান্দায় চলে যায়। মেরিন বসে আছে বেকুবের মতো তাকিয়ে। মেয়েটা ইনডাইরেক্টলি তাকে ব্ল্যাকমেল করে গেল। দ্বিধায় পড়ে যায় সে। তালহা যদি তার ভাই না হতো তাহলে হয়তো আগেই বলে দিত, কিন্তু তার ভাইয়ের ব্যাপারে এমন কিছু জানলে তাহিয়া রেগে যেতে পারে। এই চিন্তা মাথায় কাজ করলো। নিজের মনের সঙ্গে কিছুক্ষণ লড়াই করে মেহেরিন সিদ্ধান্ত নিল তাহিকে বলবে, তবে শুধু ভালোবাসার কথা। তাহিয়া ছাড়া আর কেউ নেই কথা বলার মতো। তাকেও হারালে কেমন হবে তা কল্পনা করতেই ভীত হয়ে ওঠে। পা টিপে টিপে বারান্দায় গেল। সামনেই তাহিয়া রাস্তার দিকে তাকিয়ে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আহা, মেয়েটি রাগ করেছে। মেরিন মুচকি হেসে এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। ওলে আমার সোনা বাবু, পাখি জাদু, লাগ করেছ বুঝি? মেহরিনকে সরাতে সরাতে তাহিয়া অভিমানী কণ্ঠে বলে, ছাড় বলছি, একদম আদিক্ষেতা দেখাতে আসবি না। আমার এমন ফ্রেন্ড লাগবে না। কিন্তু আমার তো লাগবে, তুই ছাড়া যে আমার আর কেউ নেই। তুই আমার বান্ধবী, আমার বোন, আমার সব সব সব। ঢং বাদ দে, একদম ইমোশনাল অ্যাটাক করবি না। বলতে পারলে বলবি, না হলে চুপ থাকবি। মেরিন বুঝতে পারছি এই অভিমান শেষ হবে তার স্বীকারোক্তি দিয়ে। সে ফুস করে শ্বাস ছাড়ে। আমি তোকে সব বলবো, তবে তার আগে আমাকে প্রমিস করতে হবে তুই আমার সাথে কথা অফ করবি না। মেহরিনের কথায় তাহিয়া ব্রুকুচকে তার দিকে ফিরে তাকায়। মেয়েটির মুখ মলিন দেখে তাহিয়া বলে, আচ্ছা প্রমিস, তবে কি এমন কথা যা জানলে আমি রাগ করব? আ- আসলে আমি না একজনকে ভালোবাসি। মেহরিনের কথা শুনে তাহিয়া কি বলে চিৎকার করে ওঠে। মেহরিন দ্রুত তার মুখ চেপে ধরে। আরে ভাই আস্তে, চিল্লাচ্ছিস কেন? তাহিয়া হাত সরিয়ে এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করতে শুরু করে, কে সে, কোথায় থাকে, আগে বলিস না কেন, এত বড় কথা? মেহরিন মিনমিনিয়ে বলে, তোর ভাই। আরে ভাইয়ার কথা পরে, আগে আমার প্রশ্ন উত্তর দে পাল। আরে সেটাই তো, তোর ভাই। মেহরিনের কথায় তাহিয়া বিস্ফোরিত চোখে তাকায়। মানে? মেরিনকে কথা বলতে না দিয়ে তাহিয়া খপ করে ডায়েরিটা নিয়ে তখনকার লেখাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। পড়ে চোখ বড় হয়ে আসে। কি, তুই ভাইয়াকে? মেরিন অপরাধীর মতো হেসে বলে, হুম। ভাইয়া জানে তা? না না, বলিস না প্লিজ। কিন্তু তুই তো ভাইয়ার থেকে অনেক ছোট। মেরিন মন খারাপ করে মাথা নাড়ে। তা দেখে তাহিয়া কিছুটা শান্ত হয়ে বলে, ভাই তুই আগে বলিসনি কেন? ওই তো, তুই রাগ করবি তাই। সব বুঝলাম, ভালোবাসিস, ভালো কথা, কিন্তু। তাহিয়ার কথায় মেহরিন প্রশ্নাত্মক চোখে তাকালো। কিন্তু কি? না, তেমন কিচ্ছু না। আচ্ছা, ভাইয়া তোকে ডেকে পাঠিয়েছিল, জলদি যা, আমি ভুলেই গেছিলাম। তাহিয়ার কথায় মেহরিনের কপালে খানিকটা চিন্তার ভাঁজ পড়ে। তালহা তাকে কেন ডাকবে? আবার ভালোও লাগলো, একটু কথা হবে ভেবে। তাই আর কথা না বাড়িয়ে সে তালহার রুমের দিকে এগোতে লাগলো। তাহিয়া দাঁড়িয়ে আছে, তার যাওয়ার দিকে তাকিয়ে ভাবছি কিছু একটা।
কিন্তু আম্মু তো ফারাহ আপুর সাথে ভাইয়ার বিয়ে দেবে বলেছিল। যদিও ভাইয়া এই প্রস্তাবে না করে দিয়েছিল, যেহেতু শিওর হয়ে কেউ কিছু বলেনি এখনো। থাক, এই কথা আর মেহরিনকে না বলি, হুদাই মন খারাপ করবে মেয়েটা। মেহরিন তালহার রুমের সামনে দাঁড়িয়ে আছে। দুইবার নক করেছে কিন্তু রেসপন্স নেই। ঢুকবে কি ঢুকবে না ভেবে ভেবে সে ঢুকেই গেল। রুমে ঢুকতেই তাকে দেখতে পেল না। হয়তো রুমে নেই। বাথরুমের দিকে তাকাতেও দেখে বাইরে থেকে বন্ধ। তাই বেরিয়ে আসতে নেয়। ঠিক সেই সময় নজর পড়ল বিছানায় ফেলে রাখা ব্ল্যাক টি শার্টের উপর। হঠাৎ এক ফালতু ইচ্ছা জাগলো মনে। তালহার টি শার্ট চুরি করে নেওয়ার ইচ্ছে। মানে মাঝে মাঝে একটু একটু পরে নেবে সেই চিন্তায়। মন মস্তিষ্কের মধ্যে কিছুক্ষণ লড়াই করে সে এগিয়ে গিয়ে টি শার্টটা হাতে নিল। একটা টি শার্ট নিলেই বা কি, সে তো আর বুঝবে না, অনেকগুলোই তো আছে তার কাছে। ভাঁজ করে হাতে নিয়ে বেরোতে যাচ্ছিল, হঠাৎ পেছন থেকে তালহার গলা ভেসে এলো। সেই কখন রেখে পাঠিয়েছি, মাত্র আসলে। মেহরিন ভোরকে দ্রুত টি শার্টটা নিজের ওড়নার নিচে লুকিয়ে ফেলে। তালহার দিকে ফিরে বলে, জি জি জি, ডেকেছিলেন কেন? তালহা বিছানায় বসে মজা পড়ছে। এখনই অফিসের জন্য বেরিয়ে পড়বে হয়তো। বিকালে রেডি থেকো, তোমাদের গ্রামে যাব। তালহার কথায় মেরিন হকচকিয়ে যায়। গ্রামে যাবে মানে কি? তাকে রেখে আসতে? কথাটা মাথায় আসতেই বুক ধক করে উঠল। একবার পালিয়ে এসেছে, আর ফিরে গেলে সবাই মিলে তাকে মেরেই ফেলবে। আর সে তো তালহার কাছে থাকতে চায়। তবে তালহা তাকে রেখে আসতে চাচ্ছে কেন? তালহা কি তার মনের কথা পড়ে ফেলেছে? ডায়েরি লেখা দেখে ফেলেছে, তাই তাকে রেখে আসতে চাইছে? এসব নানা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। তালহা তাকে চুপ থাকতে দেখে বলে, শুনেছ? তালহার ডাকে ভাবনা থেকে ফিরে মেহেরিন ভয়ে দ্রুত বলে, সরি, আমি আর এসব কিছু ভাববো না, ডায়েরিতে লিখবো না, জেলাস হব না, একদমই কুনজরে তাকাবো না। প্রমিস করছি, প্লিজ আমাকে ওই গ্রামে রেখে আসবেন না। মেহরিনের এহেন কথায় তালহা চোখ কুচকে একবার দেখল মেয়েটির কাঁদো কাঁদো মুখ। তালহা গম্ভীর কণ্ঠে বলে, আজব, কাঁদছো কেন? আমি কি তোমাকে মেরেছি? মেহরিন মাথা নেড়ে না বুঝিয়ে দিল, তো আপনি আমাকে গ্রামে রেখে আসবেন? মেহরিনের কথায় তালহা বলদ বনে গেল। সে কখন এমন কথা বলল? সাথে সাথে ধমক দিয়ে বলল, স্টপ, কান্না অফ করো, স্টুপিড। আসলেই মেয়েরা দুই লাইন বেশি বুঝে। আমি কি একবারও বলেছি তোমাকে রেখে আসবো? মেহরিন ভেজা চোখে তালহার দিকে তাকিয়ে অসহায় ভাব সুরে বলে, তাহলে গ্রামে কেন নিয়ে যাবেন? কলেজে অ্যাডমিশন নেবে না? কাগজপত্র সব তো তোমার স্কুলেই বললে, তো সেগুলো আনতে হবে না? তালহার কথা মেহরিন চোখ পিটপিট করে তাকায়। তার কথায় মনের উপর থেকে বিশাল এক পাথরের বোঝা যেন নেমেছে। হুদাই ভুলভাল ভাবছিল সে। আরেকটু হলে সত্যি কথা মুখ দিয়ে বেরিয়ে যেত। তখন তো তালহা সত্যি তাকে গ্রামে রেখে আসতো। কথায় আছে না, চোরের মন পুলিশ পুলিশ। মেহরিনকে আবারও চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে তালহা একবার তাকিয়ে বাইরে বেরিয়ে যেতে যেতে বলল, রেডি থেকো পেটকাদুরে মেয়ে। মেহরিন তালহার যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে পেটকাদুরে শব্দটা উচ্চারণ করে। এটা আবার কেমন নাম? একটু রোমান্টিক নামে ডাকলেও তো হতো। এই যেমন বউ, জান, পাখি, জানেমান, ডার্লিং। কথাটা ভাবতেই আবার নিজের মাথায় নিজেই চাপড় মেরে হেসে উঠল। খুব পাগলের সুখ মনে মনে। সেদিন বিকেলেই তালহার সাথে রওনা দেয় মেহরিন চট্টগ্রামের উদ্দেশ্যে। জিপেই যাত্রা করে, কারে যদি আবার বমি টমি করে। প্রায় 6 ঘন্টা পথ পেরিয়ে অবশেষে পৌঁছায় তারা গ্রামে। তখন রাত 10টা। এটাই যেন মোটামুটি গভীর রাত গ্রামবাসীর জন্য। এমন রাতে বড় গাড়ির শব্দে গ্রাম যেন হঠাৎ গুজবের মতো ছড়িয়ে পড়ে। কৌতূহলে ঘুম রেখে একে একে ঘর ছেড়ে বেরিয়ে আসে সবাই। কে এলো দেখতে। ছোট্ট গ্রাম, এখানে তেমন প্রভাবশালী কারো আনাগোনা নেই। অনেকে আবার আতঙ্কেও কেঁপে ওঠে, ডাকাতের দল এলো নাকি। মেরেনের দেখানো পথ ধরে তালহা এগোচ্ছে তার শিক্ষিকার বাড়ির দিকে। চাচা চাচির ভয়ে পুড়িয়ে দেওয়ার আশঙ্কায় সার্টিফিকেট সহ সব কাগজপত্র সেখানেই জমা রেখেছিল সে। বলছি, গাড়িটা এখানেই রেখে পায়ে হেঁটেই গেলে হয় না? তালহা কপাল কুঁচকায়। কেন, সমস্যা কি? গাড়ি যতদূর যেতে পারবে ততদূরই যাই, রাস্তা তো বড়ই। মেহরিন নখ কামড়াতে কামড়াতে ভয়ে ভয়ে ভাবে, এত রাতে গাড়ির শব্দে গ্রামের সবাই জড়ো হয়ে গেলে, তখন যদি আমাকে দেখে ফেলে, কি যে হবে। এরই মাঝে গাড়ি আটকে দাঁড়ায় কয়েকজন লোক, হাতে বড় বড় লাঠি। সতর্কতার জন্যই সঙ্গে রেখেছে। এই, গাড়ি থামান মিয়া। কি আপনি এত রাতে এই গ্রামে কি করছেন? তালহা তাদের দেখে গাড়ি সাইড করে নেমে আসে। ততক্ষণে গ্রামের পুরুষেরা প্রায় সবাই জড়ো হয়ে গেছে। কোট প্যান্টে শৌখিন শহরে চেহারার মানুষ দেখে গ্রামের মাতব্বর এগিয়ে আসে। দেখে তো শহরে মনে হচ্ছে, তা এত রাতে এই গ্রামে কাকে চান? আপনার কি কোনো দরকার? জি, আপনাদের স্কুলের ম্যাডামের সঙ্গে দেখা করতে এসেছি। কিসের জন্য? ওনাকেই ডাকুন, ওনার সামনেই বলি।
তারা আর কথা না বাড়িয়ে একজনকে পাঠিয়ে দেয়। অতিথি এসেছে বলে আরেকজন চেয়ার এনে দেয় বসার জন্য। তবে এদিকে মেরিন ভয়ে জড়সড় হয়ে ওড়না দিয়ে মুখ ঢেকে বসে আছে। একটাই দুশ্চিন্তা, যদি চিনে ফেলে। কিন্তু যা মানুষ এড়িয়ে যেতে চায় সেটাই সবচেয়ে দ্রুত ঘটে। হঠাৎ একজন দেখে ফেলে বলে ওঠে, গাড়িতে ওই মাইয়াটা কেডা? সবার দৃষ্টি একসাথে গাড়ির দিকে যায়। মেয়ে দেখে চোখে সন্দেহ জাগে। কে সে? কি দরকারে এসেছে এখানে? নাকি মেয়েটাকে নিয়ে নষ্টামি করতে এসেছে শহরের ছেলেটা? তাদের কথার মাঝেই উপস্থিত হন ম্যাডাম। বয়সে মাঝবয়সী, মুখে গম্ভীরতা। তালহার সামনে এসে জিজ্ঞেস করলেন, কিভাবে সাহায্য করতে পারি বাবা? তালহা বিনয়ের সাথে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম। আসলে আমি মেরিনের সার্টিফিকেট সহ যাবতীয় কাগজপত্র নিতে এসেছি। কথা শুনেই চারপাশে গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ ফট করেই বলে ওঠে, মেরিন? ওই নষ্টমায়া তো গ্রাম ছেড়ে পালাইছে। ওর কাগজ দিয়ে কি করবেন? হ্যাঁ হ্যাঁ, আপনি ওর কে হন? তার খবর জানেন? কোন লাঙ্গের লগে পালাইছে? একটার পর একটা প্রশ্নে তালহা বিরক্ত হয়ে ওঠে। তার চেহারায় বিরক্ত দেখে ম্যাডাম সবার হইচই থামিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, আপনি কে? হঠাৎ মেরিনের কাগজের খোঁজে এসেছেন কেন? তালহা দৃঢ় কণ্ঠে জবাব দেয়, আমি তালহা শিকদার। মেহরিনকে কলেজে ভর্তি করাতে এই কাগজপত্রগুলো দরকার, তাই এসেছি। কিছুটা বিস্মিত হয়ে ম্যাডাম জিজ্ঞেস করলেন, মেহরিন আপনার কাছে? জি। চারপাশে আবার কানাঘুষা শুরু হয়। মেহরিনের চাচাদের খবর পাঠিয়ে দেওয়া হয়েছে ইতোমধ্যেই। ম্যাডাম চুপ করে থাকলেন কিছুক্ষণ, তারপর দৃঢ়ভাবে বললেন, দুঃখিত, আমি নিশ্চিত নই আপনার উদ্দেশ্য ভালো না খারাপ। মেহরিন আপনার কাছে আছে কিনা তাও জানি না, তাই কাগজ আপনাকে দিতে পারবো না। এগুলো তার কঠোর পরিশ্রমের ফল, কেবল তার হাতেই দেব। তালহা আর কোনো কথা না বাড়িয়ে গাড়ির দিকে যায়। মেহরিনের হাত ধরে টেনে নামায়। যদিও সে নামতে চাইছিল না, তালহার চোখের আশ্বাসে গুটি গুটি পায়ে এগিয়ে আসে। মুহূর্তেই গ্রাম ফুঁসে ওঠে। কেউ বলল, মুখপুরি কোন মুখে আবার এলো? আবার কেউ বলল, নিশ্চয়ই এই ছেলের সাথেই পালিয়েছিল। আবার কেউ বলল, দুশ্চরিত্রা মাইয়া, এক্ষুনি গ্রাম স্যার। গালিগালাজ বিষাক্ত কথা সব মেহরিনকে নিয়েই বলছে এক একজন। তালহার রাগে হাত মুষ্টিবদ্ধ হয়ে ওঠে। এতগুলো মানুষ মিলে একটা বাচ্চা মেয়েকে এভাবে আক্রমণ করছে দেখে তার আর ধৈর্য থাকে না। গর্জে ওঠে সে, চুপ, একদম চুপ সবাই। জানোয়ারদের ভিড়ে মেহরিনকে ডাকতে আসিনি আমি। যেই দরকারে এসেছি সেটা হলেই তাকে নিয়ে চলে যাব। জানোয়ার শব্দে অনেকেই ফুঁসে ওঠে, তবে তালহার চিল্লালোতে কিছুটা মুখ বন্ধ হয় তাদের। তালহা সরাসরি ম্যাডামের দিকে তাকিয়ে বলে, এই যে, মেহরিনকে দেখে নিশ্চয়ই চিনেছেন। এবার দ্রুত ওর কাগজপত্রগুলো দিন। এমন ঘৃণ্য পরিবেশে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয়। মেহরিনকে দেখে শিক্ষিকার চোখ ছলছল করে ওঠে। বুকের ভেতর তীব্র টান জাগে, যেন ইচ্ছে করছে মেয়েটাকে বুকে টেনে নিতে। মেহরিনও তাকিয়ে আছে প্রিয় শিক্ষিকার দিকে। নিজের সন্তানের মতোই তো ভালোবাসতেন তাকে। তবুও আবেগ দমন করে দ্রুত ভেতরে যান কাগজ আনতে। তিনি জানেন এই গ্রামে মেহরিনের বেশিক্ষণ থাকা মোটেই নিরাপদ নয়। 5 মিনিটের মধ্যেই তিনি ফিরে আসেন। মেহরিন তখন তালহার আড়ালে বিড়াল ছালার মতো দাঁড়িয়ে। তালহা যেন ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে আছে। শিক্ষিকার ঠোঁটে অশ্রুসিক্ত হাসি ফুটে ওঠে। যাক, মেয়েটা অন্তত কাউকে পেয়েছে যে তার বিপদে ঢাল হয়ে দাঁড়াচ্ছে। তালহা তার হাত ছেড়ে শিক্ষিকার দিকে এগিয়ে যায় কাগজ নিতে, কিন্তু মাত্র 2 পা এগোতেই হঠাৎ মেহরিনের আর্তনাদ কানে আসে। ভরকে গিয়ে দ্রুত ঘুরে তাকায় সে। শুনলেন সাইদ আমনের লেখা প্রেম সন্ধিক্ষণ গল্প থেকে পর্ব 6, 7, 8। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।